আলোচনা করা। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের কৃষক কিষানী ভাই বোনেরা, তাদের জন্য আমাদের আজ আয়োজন। আমরা জানি যে ছোটবেলা কবিতায় পড়েছি, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। এই চাষা বাঁচলে আমরা বাঁচবো। এই সুরটাই পড়ে খেয়ে পড়ে দিন কাটাতে পারবো, গবেষকরা গবেষণা করতে পারবে, সাংবাদিক বন্ধুরা কলম ধরতে পারবেন, তাই না? সুতরাং তারাই আজকে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। আমাদের এই আয়োজনে, এসএডের এই আয়োজনে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অংশ থেকে সমাজের আসছেন, আমাদের সময়ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আসছেন, ছাত্রছাত্রীরা এসেছেন, সাংবাদিক বন্ধুরা এসেছেন, আমরা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় এসেছেন, আমাদের এখানে ঢাকা থেকে এসেছেন জনাব ফারুকী সাহেব, ফারুকী সাহেব, জনাব বর্মন সাহেব, ডক্টর বর্মন অত্যন্ত চমৎকারভাবে ওনার বিরাল জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর খাবারের জোয়ানের ক্ষেত্রে বিড়ির কিন্তু একটা অসামান্য অবদান রয়েছে, যার নেতৃত্বে অ্যাসেট এগিয়ে যাচ্ছে। সবচেয়ে প্রধান আকর্ষণ, অন্যতম আকর্ষণ আমি বলবো জনাব ভাই, শুশু ভাই, আমি যেটা শুনতে পাচ্ছি জাপানে রবীন্দ্রের ভাষায়। আমার ডানে রয়েছেন আমাদের আশ্রমের সঞ্চালক এবং সভাপতি, আমাদের সিনিয়র কর্মকর্তা ইসলাম স্যার আছেন। জেলা প্রশাসনে অনেকদিন যিনি কাজ করেছেন, আধা হবিগঞ্জ হয়ে গেছেন, যদিও উনি মৌলভীবাজারে বিভিন্ন পর্যায়ে উনি কাজ করেন, বর্তমানে জেলা পরিষদের প্রধান। আরেকজনকে আমি দেখতে পাচ্ছি চুনাজুর থেকে এসেছেন, জনাব জিয়া করছে সাবেক উপজেলা চেয়ারম্যান, উনিও কিন্তু সামাজিক কাজে খুব ভালোভাবে তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন এবং অভিবাদন জানাচ্ছি। কথা কিন্তু আসলে হয়ে গেছে, যে কথাগুলি প্রাজ্ঞজনেরা বলেছেন, এর সেরা থেকে যিনি আসছেন, কোলাবোরেশন, রিসার্চ, ইন্টিগ্রেশন সব লাগবে, এবং এটা এককভাবে কিন্তু আমরা কেউ পারবো না। জেলা প্রশাসন একা পারবে না, মৎস্য প্রাণী সম্পদ পারবে না, কৃষি সম্প্রসারণ পারবে না। এখানে শিক্ষকের ভূমিকা রয়েছে, ওনার ছাত্রদের ভূমিকা রয়েছে, কৃষক ভাই বন্ধুর ভূমিকা রয়েছে, গবেষকদের ভূমিকা রয়েছে। নতুন নতুন জাত আসলে হবে না, সেটা জনগণের দৌড় করে পৌঁছানোর ব্যবস্থা রয়েছে। সেটা কি আসলে যেটা হচ্ছে সাংবাদিক ফখরুজ্জামান সাহেব বলছেন যে আমরা রিজিট, কোনো একটা প্রযুক্তি আসলে আমরা শুধু গ্রহণ করতে চাই না, যে কি হবে না হবে, একটা আতঙ্ক আমাদের মধ্যে কাজ করে। আতঙ্ক ভয় তাড়ানোর জন্য উদ্যোগও দরকার। অর্থাৎ সাংবাদিক কলম ধরবেন, প্রশাসক তার কাজ চালাবেন, যারা এই যে প্রাণী সম্পদের জেলা বলেছেন যে পোলট্রি, এটা একটা ওর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটা রাস্তা হয়ে গেলে কিন্তু হাওরের ইফেক্ট আমরা এখন দেখছি। থার্ড ওয়েটল্যান্ড, লার্জেস্ট ওয়েটল্যান্ড হচ্ছে বাংলাদেশ ওয়ার্ল্ডের মধ্যে। এটাতে বায়োডাইভার্সিটি আছে, ইকোসিস্টেম রয়েছে। শুধু যেখানে ধান হয় তা না, মৎস্য এবং মৎস্য, এখানে যে এটা বিশাল ইকোলজিক্যাল সিস্টেম একটা ভূমিকা রাখছে, সেটা আমরা রাস্তা অপরিকল্পিতভাবে ইন্টিগ্রেশন বা কোলাবোরেশন না থাকার কারণে, গবেষণা না থাকার কারণে, যখন যে ইচ্ছা রাস্তা করার কারণে কিন্তু আমরা ধ্বংস করার পথে এখন বন্যা দেখা দিচ্ছে। আবার সময় সময় প্রকৃতি চেঞ্জ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে। 70 সালে ফ্ল্যাশ ফ্লাড হয়েছে, এরপর আবার খরা হচ্ছে, আবার অনেক সময় অতিবৃষ্টি হচ্ছে। ফলে আমাদের এখন প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে, এবং সেই যুদ্ধ করার জন্য যে অস্ত্র, সেটা হচ্ছে নলেজ, জ্ঞান দরকার। এই জ্ঞানটাকে পরিশীলিত আকারে আমাদের জানতে হবে। যেমন যে একটা অ্যাড ছিল আগে, বাঁচতে হলে জানতে হবে। এই জানার প্রক্রিয়া সবাই কিন্তু সামিল থাকতে হবে। কোন ধান, কোন জাত, কখন কিভাবে চাষ করলে ভালো হবে। আমরা শুধু পেস্টিসাইড ব্যবহার করলাম অনেক বেশি মাত্রায়, ফুড সেফটি সিকিউরিটির কথা আসছে, তাহলে কিন্তু আমরা নিজেরা কিন্তু প্রকারান্ত বিষ খাচ্ছি। সুতরাং আমাকে প্রযুক্তির গত জ্ঞানটা জেনে পরিমাণ মতো সুষম ব্যবহার ইন এভরি এরিয়া, সব জায়গায় সুষম ব্যবহার করতে হবে। অর্থাৎ সার কি পরিমাণ দিতে হবে, সেটাকে অজৈব সার দেবো না জৈব সার দেবো, আমরা জৈব সারের দিকে আমাদেরকে বেশি যেতে হবে, সেটা স্বাস্থ্যের জন্য হানিকর কম। তো অজৈব সার যখন দেবো, সেখানে আমাদের ধানের হয়তো ফলন হবে, পোকা হয়তো মারা যাবে, ক্ষতিকর পোকার সাথে ভালো পোকাও মারা যাবে। সব পোকা তো ক্ষতি করছে না, অনেক পোকা আমার পরাগায়নে সাহায্য করছে, এই হাই ইল্ডিং ভ্যারাইটির মানটা উৎপাদনে সহযোগিতা করছে। আমি যদি সুষমভাবে, পরিকল্পিতভাবে, বৈজ্ঞানিকভাবে ব্যবহার না করি, তাহলে আমার হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থাকবে। হাই ইল্ডিং ভ্যারাইটি যেটা আমরা বলি উপসি জাত, আটা শুনতে অবসলিউট হয়ে যাচ্ছে, কারণ অনেকদিন ব্যবহার করার পরে তার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাচ্ছে, প্রোডাকশন হচ্ছে না। আমরা বীজের ক্ষেত্রে অন্যদের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে, অন্যরা যদি বন্ধ করে দেয় তাহলে আমরা আর চাষ করতে পারবো না। সুতরাং এই যে বিষয়গুলো আসছে, অনেকগুলো কথা কিন্তু এখানে আসছে, এখানে কৃষককে তার বিষয়টা জানতে হবে, আমরা যারা দায়িত্বে আছে আমাদের তাদেরকে জানাতে হবে, তাদেরও আগ্রহ ভরে সেগুলিকে পালন করতে হবে। এখানে লিঙ্ক, যেটা শেয়ারিং এবং লিঙ্কেজ, আমরা যার যে নলেজ আছে, যে ডিপার্টমেন্টের যে নলেজটা আছে, সেখানে জনপ্রতিনিধি, সাংবাদিক, গবেষক, প্রশাসক সবাই যদি একটা সম্মিলিত এবং সমন্বিত প্রচেষ্টা না হয়, তাই কিন্তু হাওরও বাঁচানো যাবে না,
কৃষকও বাঁচানো যাবে না, আলটিমেটলি আমাদের দেশ আমরা বিপদে পড়বো। কারণ বিশাল জনগোষ্ঠীর এই দেশ, ফুড সাপ্লাই যদি আমরা ইনসিকিউরিটির মধ্যে পড়ি তাহলে কিন্তু কোলাপস হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে যে কৃষক কিন্তু বাধ্য হয়ে চাষ করে, তার যদি অল্টারনেট কোনো লাইভলিহুডের ব্যবস্থা থাকতো তাহলে আমরা বহু আগে কিন্তু বিপদে পড়ে যেতাম। তার অন্য উপায় নাই দেখে কিন্তু সে চাষ করে, সে অনেকটা ফোর্স, মানে তাকে বাধ্য হচ্ছে, সে তার কোনো বিকল্প ইনকাম সোর্স নাই, সেই কারণে বাধ্য হয়ে কৃষিকাজ করেন। যে আমরা শুনলাম যে আমাদের এখানে 4 জন কথা বলছেন, জনাব মাসুদ রানা, জনাব ইদ্রিস মিয়া, জনাব আব্দুল মুক্তাদির, জনাব আয়েশা আক্তার মায়া, ওনারা কিন্তু বলেছেন যে রাস্তা কথা বলেছেন, মুক্তাদির সাহেব আমার এখানে থাইল্যান্ড সিটির কথা বলেছেন, সবে সঠিক। এই রাস্তা করার ক্ষেত্রে আমি দেখতে হবে যে আমার এটা বায়োডাইভার্সিটিতে কোনো ইফেক্ট হচ্ছে কিনা, অর্থাৎ আমাকে এমনভাবে প্ল্যান করতে হবে, হাওড়ও বাঁচাতে হবে, অল্প ব্যয়ে সাশ্রয়ী মূল্যে ধানটা আমার কাছে আনতে হবে, এবং সাইলো একটা আমরা নির্মাণ করে হোক, এটা সংরক্ষণের ব্যবস্থা করে হোক, ওই সময় কৃষককে প্রণোদনা দিয়ে হোক, যেমন আমরা ইলিশ বাঁচানোর জন্য যেভাবে করি। একটা সমন্বিত উদ্যোগ না নিলে কিন্তু আমাদের কোনো একক প্রচেষ্টা সফল হবে না। আমি কথা বাড়াবো না, সকাল থেকে আপনারা অনেক মনোযোগ সহকারে বিভিন্ন কথা শুনেছেন, প্রাজ্ঞজনদের কথা শুনেছেন, সবগুলি কথার কিন্তু গুরুত্ব আছে। এখন 100টা তাকে গাঁথতে হবে, এই মালা গাঁথার কাজটা সবাই মিলে যদি করতে না পারে তাহলে কিন্তু আমরা সফল হব না। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এখানে করার সময় আমাদের কিছু অবদান ছিল, যেহেতু প্রশাসনে ছিলাম, আজকে সেটা বাস্তবে আসছে। আমরা অনুরোধ জানাবো কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে জ্ঞান চর্চা সেটিকে ছড়িয়ে দিয়ে এখানে বিআরআই, এই যে প্রতিষ্ঠানটা 1934 সালে প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশ সম্ভবত সেকেন্ড ওয়ান, এটা পানি সহ, তখন হচ্ছে পানি সহ জাত কিভাবে রক্ষা করা যায়, এটাই মূলত মেইন থিম ছিল। যে নাগুরা কৃষি ফার্মের, নাগুরা ফার্মকে কেন্দ্র, নাগুরা হাই স্কুলকে কেন্দ্র করে এখন এই যে কর্মযজ্ঞ আস্তে আস্তে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। সুতরাং এখানকার যে গবেষণা রিসার্চ, এখানের যে জ্ঞান অ্যাসেট, আমাদের সরকারি বলতে এনজিওরা এগিয়ে আসছেন, ওনাদের যে জ্ঞান, লব্ধ জ্ঞান, এই সবগুলো জ্ঞানের সমন্বয়ের ভিত্তিতে কিন্তু আমাদের আগামী দিনে পথ চলতে হবে। এবং সত্যিকার অর্থে যেটা বললাম যে সব সাধকের বড় সাধক আমার দেশের চাষাবাদের জীবন মানের উন্নয়ন যদি আমরা করতে না পারি, তার কাছে জ্ঞানটা যদি সরাসরি এই অবিলব্ধ প্রাপ্ত জ্ঞানটা যদি আমরা পৌঁছাতে না পারি, তার উপকরণ যদি সহজলভ্য করতে না পারি, তার প্রোডাকশনটা করার পরে সে যদি ন্যায্য মূল্য পায়, সে যদি নিশ্চিত করতে না পারে, তাহলে তো আমাদের অবদান সবগুলি বৃথা হয়ে যাবে। সুতরাং এই মালাটা গাঁথার জন্য যার যার অবস্থান থেকে আমরা কাজ করব, এমনি একটি প্রত্যয় ব্যক্ত করে আজকে এখানে আমাকে আমন্ত্রণ জানার জন্য অ্যাসেট হবিগঞ্জ আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সিনিয়র স্যার যিনি রিটায়ার্ড করেছেন, হি ইজ রিটায়ার্ড বাট নট টায়ার্ড, এখন হয়তো ইয়াং এনার্জেটিক, তারও নেতৃত্ব দিচ্ছেন অ্যাসেটের। এখানে আমরা আশা করব অ্যাসেটের মতো অন্যান্য এনজিও যারা আছেন, এখানে উন্নয়ন সহযোগী সংস্থা আমাদের যারা বন্ধু রাষ্ট্র আছেন, এবং বাস্তব এবং জ্বলন্ত উদাহরণের সুই ভাই, উনি যেভাবে নিজেকে বিলিয়ে দিয়েছেন, উনি আসলে লিডার এখন আমাদের এখানের জন্য। উনি যেভাবে মানুষের কাছে গিয়েছেন, মানুষের মন জয় করেছেন। একটু চিন্তা করেন যে আমরা কয়জন লোক জাপানে গিয়ে এরকম কাজ করতে পারবো। 38 বছর ধরে তিনি বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছেন। আপনাকে স্যালুট অন বিহাফ অফ আস। আমরা আশা করি যে গুণীজনের গুণী কদর করতে হবে, তাহলে জাতির উন্নতি হবে। আর আমরা সবাই মিলে দেশটাকে বাঁচাবো, কৃষক বাঁচলে আমি বাঁচবো, আমরা বাঁচবো, এই প্রত্যয় সামনে নিয়ে হবিগঞ্জ একটা উন্নয়ন, আমার এটা হচ্ছে রাইস প্লাস সারপ্লাস এরিয়া, এবং এটা যাতে আরও অন্যান্য জায়গায় আরও সারপ্লাসভাবে যোগান দিতে পারে, সে সক্ষমতা যাতে হবিগঞ্জের কৃষক অর্জন করতে পারে, এটা আমারও প্রত্যয় থাকবে। যেহেতু হবিগঞ্জের সাথে আমার একটা নারীর টান এখন হয়ে গেছে। আমি অনেক জায়গায় কাজ করেছি, কিন্তু আমার প্রথম যে পোস্টিং ছিল মাদারীপুরে, গত 28 বছর আমি একবার গিয়েছি। তো হবিগঞ্জে আমার পোস্টিং ছিল, এটা 8ম পোস্টিং ছিল। তো এখানে আমি অন্তত 10-20-25 বার উপর আসছি। চলে যাওয়ার পরেও ফাঁকে কিন্তু আমি আসি, দেখি, ঘুরে যাই, যেমন এটা একটা আলাদা টান আমি বলবো। তো আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি আবারও অ্যাসেটকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে জেলা প্রশাসন, অন্যান্য প্রশাসনে যারা আছেন, বিভিন্ন বিভাগের প্রধানগণ আছেন, নাগুরা ফার্ম সুশী ভাই আছেন, সাংবাদিক বন্ধুরা অত্যন্ত সরব, অভিজ্ঞতা ভাইব্রেন্ট সাংবাদিক বন্ধুদের দিয়েও তারা কিন্তু কলম ধরেন। আমাদের এই যে সেরা থেকে আসছেন যিনি প্রধান নির্বাহী, আমাদের যে অ্যাডভোকেট সাহেব সহ, আমি অনেককে চিনছি আর কি, দেখতেছি এগ্রিকালচার শুধু যোগ হয়েছে ইউনিভার্সিটি যারা আসছেন, এবং ছাত্রছাত্রী যারা আগামী দিনে ভবিষ্যৎ, আমাদের উপর কিন্তু দায়িত্ব অনেক বেশি। জিন জেনারেশন, কেমন জেড জেনারেশন যাকে বলে, সারা রাত জাগে, এরকম জিন জেনারেশন, এরা কিন্তু একটা পরিবর্তন এনে দিয়েছে আমাদের হাতে। আমাদের দায়িত্ব এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তো আমরা আশা করব সবাই মিলে সম্মিলিতভাবে আমরা হবিগঞ্জকে এগিয়ে নিয়ে যাব। হবিগঞ্জ যদি এগিয়ে যায়, বাংলাদেশে সেটা এই ভূমিকা রাখতে পারবে, এবং এই যে বৈচিত্র্যময় হবিগঞ্জ, এটা বাঁচবে, আমরাও বাঁচবো।
সবাইকে আবার ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা।